সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পড়তেছিলাম জিনতত্ত্ব ও বিবর্তন। মেন্ডেলের বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা দেখেছি। মেন্ডেলের মাঠে পরীক্ষা, মেন্ডেলের খাতা কলমে চেকার বোর্ডের মাধ্যমে পরীক্ষা, মেন্ডেলের পরীক্ষাগুলো কিভাবে তিনি এক্সটেনশন করেছেন, মেন্ডেল কিভাবে পরীক্ষাগুলো যথাযথ ব্যাখ্যা দিয়েছেন, এবং পরবর্তীতে মেন্ডেল পরবর্তী বিজ্ঞানীরা মেন্ডেলের পরীক্ষাগুলো কিভাবে আবার পুনরায় পরীক্ষা করেছেন, কিভাবে পরীক্ষাগুলো পুনরায় রিচেক দিয়েছেন, আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছি। কিন্তু প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু এখনো একটা জিনিস ক্লিয়ার করিনি, এখনো ভালো করে জানিনি মেন্ডেলের সূত্র। মেন্ডেল তার যে পরীক্ষাগুলো দিয়েছেন, পরীক্ষার আলোকে উনি আমাদের যে সূত্রগুলো প্রদান করেছেন, আজকের ক্লাসে আমরা সেই সূত্রগুলো সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিব। মেন্ডেল তার পরীক্ষা নির্ভর যে সূত্রগুলো আমাদের দিয়েছেন, সেই সূত্রগুলো কি, সেই সূত্রগুলো উনি কিভাবে তার মতো করে ব্যাখ্যা দিয়েছেন, বা আমাদের বইয়ে আমরা কিভাবে এই ব্যাখ্যাগুলো পেয়েছি। তাহলে আমরা জানব প্রথমে মেন্ডেলের প্রথম সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্র, যে সূত্রের আরেকটা নাম হলো জননকোষ বিশুদ্ধতার সূত্র বা ল অফ মনোহাইব্রিড ক্রস বা ল অফ সেগ্রিগেশন। তাহলে চলো প্রিয় শিক্ষার্থী, আমাদের বইয়ে এই মেন্ডেলের প্রথম সূত্র কিভাবে দিয়েছে, আগে চলো আমরা সেই বিষয়টি জেনে আসি। আমাদের বইয়ে এভাবে বলেছে, লক্ষ্য করো, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের একটা ফ্যাক্ট বা বাস্তব কথা বলি। আসলে এই সূত্রটি মেন্ডেল দেননি। এই সূত্রটি মেন্ডেলের সূত্রকে সহজ করে, পরিবর্তিত করে, নতুন করে আমাদের বইয়ে আরেকজন বিজ্ঞানী তুলে ধরেছেন। সেই বিজ্ঞানীর নাম হলো ডটসন। উনি চেয়েছিলেন মেন্ডেলের সূত্রকে সংক্ষিপ্ত করে আমাদের সামনে তুলে ধরা। আসলে এই সূত্র দিয়ে বা এই সূত্রের মূল কথাগুলো দিয়ে আমরা আসলে তেমন কোনো কিছুই বুঝতে পারিনি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, চলো দেখি আমাদের বইয়ের মধ্যে মেন্ডেলের সূত্রের কথা কি বলা হয়েছে। মেন্ডেলের প্রথম সূত্র বা ল অফ সেগ্রিগেশন বা ল অফ মনোহাইব্রিড ক্রস, পৃথকীকরণ সূত্র বা জননকোষ বিশুদ্ধতার সূত্র। সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ বা গ্যামেটে প্রবেশ করে। তাহলে চলো শিক্ষার্থী, আমরা আগে বোর্ডে লিখে দেখি এই সূত্রের মধ্যে আসলে কি বলা হচ্ছে বা এই সূত্রের মধ্যে কি বোঝানো হচ্ছে। তাহলে কি বললাম, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, আসলে ফ্যাক্টর দিয়ে কিন্তু এক্ষেত্রে বোঝানো হয়েছে জিনগুলোকে। বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে, কি বলেছি, মিশ্রিত পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় এবং জননকোষ বা গ্যামেট সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাহলে শিক্ষার্থী, কি বললাম, সূত্রের মূল প্রতিপাদ্য বিষয়, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। তাহলে তো আমরা এগুলো আগে থেকেই জানি, সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং কি বলা হচ্ছে, জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা যখন জননকোষ এঁকেছিলাম সূত্রের সময়, পরীক্ষা করার সময় আমরা যখন জননকোষ এঁকেছিলাম, আমি বলেছিলাম যে কয় ধরনের গ্যামেট সৃষ্টি করে।
দেখা গেছে গ্যামেটগুলো পরস্পর জোড় ভেঙে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। এইভাবে আমরা দেখেছিলাম বা আমরা আগেই জেনেছিলাম পরীক্ষার মাধ্যমে এই সূত্রের কথাগুলো। তাহলে এই সূত্রগুলো আসলে কি বোঝাতে চেয়েছে? এই সূত্রগুলোর মাধ্যমে আসলে আমরা তেমন কোনো কিছুই ক্লিয়ার হতে পারিনি। সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে কিভাবে জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, এই সূত্রের মূল প্রতিপাদ্য বিষয়ে কথাগুলো তেমন ক্লিয়ার না। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, মেন্ডেলের সূত্র অনুযায়ী যে কথা বলতেছিলাম, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা দেখতেছি দীর্ঘকাণ্ড ও খর্বকাণ্ডর উদ্ভিদে ক্রস ঘটিয়ে আমরা দীর্ঘকাণ্ড থেকে কয় ধরনের গ্যামেট পেয়েছি? এখানে জিনোটাইপ ক্যাপিটাল টি আর খর্বকাণ্ডের জন্য জিনোটাইপ যদি স্মল টি ধরি, তাহলে এখানে এক ধরনের গ্যামেট ক্যাপিটাল টি আর খর্বকাণ্ডের জন্য এক ধরনের গ্যামেট স্মল টি পাওয়া গেল। এবং দুটি মিলিয়ে যখন পরবর্তীতে তারা আবার জাইগোট তৈরি করবে, তাহলেই আমরা পাবো সংকর জীব অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি হেটারোজাইগাস। এই জিনোটাইপটাকে আমরা বলতেছি সংকর উদ্ভিদ বা সংকর জীব। তাহলে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো, বিপরীত বৈশিষ্ট্য দীর্ঘকাণ্ডের জন্য ক্যাপিটাল টি এবং খর্বকাণ্ডের জন্য স্মল টি। তাহলে এই যে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত না হয়ে তারা পাশাপাশি অবস্থান করতেছে, ক্যাপিটাল টি স্মল টি একসাথে থাকতেছে, এবং এতে করে দেখা গেছে পরবর্তী জেনারেশন অর্থাৎ F1 জনুর জিনোটাইপ হয়েছে ক্যাপিটাল টি স্মল টি এবং ফিনোটাইপ হয়েছে দীর্ঘকাণ্ড। তাহলে মেন্ডেলের সূত্র অনুযায়ী আমরা এটাই বুঝতেছি, জিনগুলো তাহলে পাশাপাশি অবস্থান করতেছে ক্যাপিটাল টি স্মল টি, এবং এরা একে অপরের সাথে মিশ্রিত বা পরিবর্তিত হয় না। এখানে লক্ষ্য করো, আমরা কি পেয়েছি? দীর্ঘকাণ্ড পেয়েছি। মিশ্রিত যদি হতো তাহলে আমরা এখানে সংকর জীবে এখানে দীর্ঘ খর্বের মাঝারি উচ্চতার একটি উদ্ভিদ পাওয়া যেত, কিন্তু আমরা এখানে কি পেয়েছি? দীর্ঘকাণ্ড পেয়েছি। তাহলে এই কথাই স্পষ্ট, বৈশিষ্ট্যগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে তারা পাশাপাশি অবস্থান করে, জিনগুলো পাশাপাশি অবস্থান করে, এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর পৃথক হয়ে যায়। তাহলে লক্ষ্য করো এই ব্যাপারটি। তাহলে আমরা যদি পরবর্তীতে F1 জনুর উদ্ভিদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে যে ঘটনাটি ঘটবে সেক্ষেত্রে এমন দেখা যাবে, F1 ক্রস F1 অর্থাৎ সংকর F1 অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি সংকর উদ্ভিদ, যার ফিনোটাইপ হলো দীর্ঘকাণ্ড। তাহলে জননকোষ সৃষ্টির সময় তারা জিনগুলো পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করবে। অর্থাৎ এই দীর্ঘকাণ্ড থেকে দুই ধরনের গ্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল টি স্মল টি, এবং এই সংকর জীব থেকে দুই ধরনের গ্যামেট পাওয়া যাবে, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে সংকর জীব তৈরির সময় তারা পৃথক হয়ে, জিনগুলো পরস্পর পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাহলে এই ছিল মেন্ডেলের প্রথম সূত্রের, আমাদের বইয়ের যে হিসাব, সূত্রের প্রতিপাদ্য বিষয়ের যে হিসাব, এই হিসাবে সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। মেন্ডেলের সূত্রতে, আমাদের বইয়ের যে সূত্র, এতে আমরা এই বৈশিষ্ট্যগুলোই উঠে আসে। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে ফ্যাক্ট বা বাস্তবতা হলো এই সূত্রটি মেন্ডেল দেননি। এই সূত্র, মেন্ডেলের সূত্রকে পরিবর্তিত করে, সংক্ষিপ্ত করে এক বিজ্ঞানী যার নাম হলো ডটসন, উনি আমাদের সামনে তুলে ধরেছেন। উনি বলেছেন সূত্রটাকে উনি সহজ ভাষায়, সহজবোধ্য করে আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু আসলে মেন্ডেলের যে অরিজিনাল সূত্র, লক্ষ্য করো, আমরা এখন সেই সূত্রটির কথাই বলবো এবং দেখবে এই সূত্রটি আরো সহজ। চলো আমরা মেন্ডেলের মূল সূত্র, যে সূত্রটি আমরা পেয়েছিলাম মেন্ডেলের নিজস্ব নোটবুক থেকে,
আমরা সেই সূত্রটি দেখার চেষ্টা করি এবং দেখবে আমাদের বইয়ের মূল প্রতিপাদ্য বিষয় বা প্রতিপাদ্য সূত্র থেকে মেন্ডেলের নিজের দেওয়া, মেন্ডেলের ওই নোটবুক থেকে প্রাপ্ত অরিজিনাল যে সূত্রটা তা দেখবে অনেক সহজ। মেন্ডেলের সূত্র, মেন্ডেলের রিয়েল সূত্রের মধ্যে উনি যে কথা বলেছেন, মেন্ডেলের প্রকৃত বা রিয়েল সূত্র, মেন্ডেলের প্রকৃত বা রিয়েল সূত্র, এই সূত্রের মধ্যে মেন্ডেল এইভাবে বলেছেন, দেখো আমি একটু ভাগ করে করে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া এলিলিক জিন দায়ী। কি বললাম? জীবের প্রতিটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া এলিলিক জিন দায়ী, এক জোড়া। তাহলে কি বললাম? জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া এলিলিক জিন দায়ী। ধরলাম ক্রোমোসোমে একটা নির্দিষ্ট জায়গায় জিন অবস্থান করতেছে। এখানে মানুষের উচ্চতা দীর্ঘর জন্য দায়ী জিন ক্যাপিটাল টি এবং মানুষের উচ্চতা খর্বর জন্য দায়ী জিন স্মল টি। তাহলে জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া জিন দায়ী, ক্যাপিটাল টি স্মল টি, এক জোড়া জিন দায়ী। মেন্ডেল এই কথাটি বলেছিলেন, জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া এলিলিক জিন দায়ী। চলো যাই পরবর্তী পয়েন্টে। যার একটি আসে বাবা থেকে, আরেকটি জিন আসে মায়ের থেকে। তাহলে কি বললাম? যার একটি আসে, এলিলিক জিনের একটি আসে বাবা হতে, অন্যটি আসে মায়ের থেকে। তাহলে যে কথা বললাম, যার একটি জিন আসে বাবা থেকে, আরেকটি জিন আসে মায়ের থেকে। তাহলে যে আমরা যে দুটি ক্রোমোসোম দেখতেছি, সমসংস্থ ক্রোমোসোম বা হোমোলোগাস ক্রোমোসোম, ধরে নিলাম এই কালারফুল নীল কালারের ক্রোমোসোমটি আসতেছে বাবার থেকে। তাহলে এই যে কালো কালারের ক্রোমোসোমটি আমরা দেখতেছি, ধরে নিচ্ছি এই ক্রোমোসোমটি এসেছে মায়ের কাছ থেকে। তাহলে কথা একটাই, একটি জিন আসে বাবার থেকে। তাহলে এই ক্যাপিটাল টিটা আসতেছে বাবার থেকে, আর এই স্মল টিটা ধরে নিচ্ছি আমরা আসতেছে মায়ের থেকে। যার একটি জিন আসে বাবা থেকে, অন্য জিনটি আসে মায়ের থেকে। যেহেতু ক্রোমোসোমটি একটা বাবা আর একটা মায়ের কাছ থেকে এসেছে, ওই হিসেবে আমরা বলতেছি জিনগুলো একটি এসেছে বাবা থেকে, আরেকটি জিন এসেছে তার মায়ের কাছ থেকে। পরবর্তী পয়েন্ট, জিনগুলো একই লোকাসে পাশাপাশি অবস্থান করে। জিনগুলো সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোসোমে একই লোকাসে পাশাপাশি অবস্থান করে, একই লোকাসে পাশাপাশি অবস্থান করে। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, জিনগুলো কোথায় অবস্থিত? জিনগুলো একই লোকাসে পাশাপাশি অবস্থান করতেছে, জিনগুলো একই লোকাসে পাশাপাশি অবস্থান করে। জিনগুলো উপরে নিচের না, আগে পিছে না, জিনগুলো কিভাবে থাকে? তারা একই স্থানে একটা বৃত্তের ভিতরে আমরা দেখাচ্ছি জিনগুলো পাশাপাশি অবস্থান করতেছে। জিনগুলো একই লোকাসে, সমসংস্থ ক্রোমোসোমের একই লোকাসে পাশাপাশি অবস্থান করে। এবং পরবর্তী পয়েন্ট হলো, জিনগুলো কখনো একে অপরের সাথে মিশ্রিত বা পরিবর্তিত হয় না। তাহলে কি বললাম? এরা কখনো একে অপরের সাথে মিশ্রিত বা পরিবর্তিত হয় না। শিক্ষার্থী লক্ষ্য করো, এই কথার মানে কি? জিনগুলো কখনো একে অপরের সাথে মিশ্রিত বা পরিবর্তিত হয় না। এই ক্যাপিটাল টি আর স্মল টি পাশাপাশি অবস্থান থেকে এক হয়ে যাবে, একটি ক্রোমোজোমের ভিতরে চলে যাবে, এরকম কখনো হবে না। বা মেন্ডেল এটাও বোঝাতে পারেন যে তাদের মধ্যে সম্মিলিত, মাঝামাঝি, মিশ্রিত হয়ে মিক্সড কোনো বৈশিষ্ট্য, যে বাবা ছিল লম্বা, মা ছিল খাটো, সন্তান হলো সব মিডিয়াম সাইজের, তাহলে এই মিডিয়ামটা হলো মিশ্রিত বা পরিবর্তিত। মেন্ডেল বলেন না, এরকম হবে না, যে কোনো একটি রকম বৈশিষ্ট্য প্রকাশ পাবে, যে কোনো একরকম বৈশিষ্ট্য প্রকাশ পাবে। জিনগুলো, এটাই আসলে উনি বোঝাতে চেয়েছিলেন, জিনগুলো কখনো মিশ্রিত বা পরিবর্তিত হয় না। জিনের কোনো মাঝামাঝি বলতে কিছু নাই। জিনগুলো কখনো একে অপরের সাথে মিশ্রিত বা পরিবর্তিত হয় না। সংক্ষেপে লিখেছি, এরা কখনো একে অপরের সাথে মিশ্রিত বা পরিবর্তিত হয় না। তবে জননকোষ সৃষ্টির সময় বিয়োজন বিভাজনের কারণে তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়, ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশকালে তারা পরস্পর থেকে পৃথক হয়ে যায়। তাহলে এই কথাই পরবর্তীতে লিখব, তবে জননকোষ সৃষ্টির সময়, তবে জননকোষ
সৃষ্টির সময় বিয়োজন বিভাজনকালে, জননকোষ সৃষ্টির সময় বিয়োজন বিভাজনকালে অর্থাৎ মিওসিসের সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষ বা গ্যামেটে প্রবেশ করে। তাহলে শিক্ষার্থী, এই ছিল মেন্ডেলের প্রথম সূত্র, ল অফ সেগ্রিগেশন বা মনোহাইব্রিড ক্রসের সূত্র। তাহলে কি বলেছি, মেন্ডেলের অরিজিনাল বা প্রকৃত সূত্রের মধ্যে এভাবে বলা হচ্ছে, জীবের প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য এক জোড়া অ্যালিলিক জিন দায়ী, পাশাপাশি অবস্থিত দুটি জিন দায়ী, যার একটি আসে বাবার থেকে আরেকটি আসে মায়ের থেকে। জিনগুলো একই লোকাসে বা একই স্থানে পাশাপাশি অবস্থান করে। এরা কখনো একে অপরের সাথে মিশ্রিত বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে না বা পরিবর্তিত হয় না। তবে জননকোষ সৃষ্টির সময় তারা জোড় ভেঙে পৃথক পৃথক গ্যামেটে পৃথক পৃথক জননকোষে শুক্রাণুতে বা ডিম্বাণুতে প্রবেশ করে। জননকোষ সৃষ্টির সময় তারা বিয়োজন বিভাজনের কালে, মিওসিস কালে তারা পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো, এই যে মেন্ডেলের প্রকৃত সূত্র, এই প্রকৃত সূত্র থেকে কিছু কিছু অংশ নিয়ে ডটসন আমাদের বইয়ে যে সূত্রটি রয়েছে ওই সূত্রটি প্রদান করেছেন। লক্ষ্য করো, এই আমাদের বইয়ে যে সূত্র, মেন্ডেলের সূত্রের মধ্যে কিন্তু সবগুলো কথাই রয়েছে। কি আছে? বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে। প্রকৃত সূত্রের মধ্যে কিন্তু এগুলো রয়েছে, এই কথাগুলো রয়েছে। জিনগুলো একই লোকাসে পাশাপাশি অবস্থান করে এবং কখনো মিশ্রিত বা পরিবর্তিত হয় না। এবং কি বলা হচ্ছে, জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। হ্যাঁ, এই কথা দেখো এখানেও রয়েছে, জননকোষ থেকে পৃথক হয়ে জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে, জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। তাহলে এখান থেকে একটু অংশ, ওইখান থেকে একটু অংশ নিয়ে এই সূত্রটি লেখা হয়েছে। কিন্তু দেখো, আমরা মেন্ডেলের অরিজিনাল সূত্র যদি দেখি, প্রকৃত সূত্রটা যদি দেখি, তাহলে কথাগুলো অনেক বেশি ক্লিয়ার হয়। তাহলে আমরা মেন্ডেলের প্রকৃত সূত্র দেখলাম, আর আমাদের বইয়ে যে সূত্রটা আছে ওই সূত্রটা দেখলাম। কিন্তু প্রিয় শিক্ষার্থী, তুমি যদি মুখস্থ করো, তোমার বইয়ের যে সূত্রটা আছে তোমার কিন্তু ওই সূত্রটি মুখস্থ করতে হবে। সংকর জীবের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় তারা পরস্পর থেকে পৃথক হয়ে, জিনগুলো পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করে। কিন্তু তুমি যদি সূত্রের অরিজিনালিটি বুঝতে চাও, প্রকৃত বিষয় বুঝতে চাও, তাহলে কিন্তু প্রকৃত সূত্রের কোনো বিকল্প নেই। তুমি মেন্ডেলের ক্রিয়াকর্ম, মেন্ডেলের পরীক্ষণ বোঝার জন্য এই প্রকৃত সূত্রটি বোঝা আবশ্যক। যাই হোক, মেন্ডেলের সূত্রটি দুইভাবেই দেখলাম। আমাদের বইয়ে বিজ্ঞানী ডটসন কিভাবে সংক্ষিপ্ত করে উপস্থাপন করেছে আমরা সেটাও দেখলাম, এবং মেন্ডেল প্রকৃত সূত্রে কি কথা বলেছেন, কি বোঝাতে চেয়েছেন, এই অংশটুকু আমরা ভালো করে দেখে নিলাম। আশা করি পরবর্তীতে মেন্ডেলের পরীক্ষণ, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, এগুলো খুব সহজেই তোমরা বুঝতে পারবে। এবং সেই শুভকামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। খুব শিগগিরই নতুন আরেকটি ক্লাস নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সামনের ক্লাসে নিশ্চয়ই আরো নতুন নতুন অংশ, নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে।